নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন আমরা প্রত্যেক দিন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরি এবং একই সঙ্গে শুধু যে সমস্যা নিয়ে কথা বলে এমনটাই নয়, আমাদের সঙ্গে আলোচনায় থাকে শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা। তারা কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধানের উপায় বলে দেন। আজকেও একটা সমস্যার কথা আলোচনা করব, তবে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়ে একটা সমীক্ষার তথ্য আপনাদের দিই। আমাদের দেশে মহিলাদের মধ্যে যে ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, তার মধ্যে এবার যে ক্যান্সারটা নিয়ে আলোচনা করব সেই ক্যান্সারটার স্থান কিন্তু সেকেন্ড পজিশনে। প্রত্যেক বছর দেশে প্রায় 1,20,000-এরও বেশি মহিলা এই ক্যান্সারটায় আক্রান্ত হন। তার মধ্যে প্রায় কমপক্ষে 77 থেকে 78,000 মানুষ মারা যান। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন কি সেই ক্যান্সার, কি সেই ভয়ঙ্কর প্রাণঘাতী রোগ? সমস্যার নাম হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার কি, কেন হয়, কাদের মধ্যে হয় এবং এই সমস্যার সমাধান কি, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনা আমাদের সঙ্গে যাকে আমরা পেয়ে গিয়েছি, তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত গাইনি অঙ্কোসার্জন ডক্টর রূপশ্রী দাশগুপ্ত ম্যামকে। নমস্কার ম্যাম। নমস্কার, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। থ্যাংক ইউ। ম্যাম, যা যা তথ্য দিলাম ঠিকঠাক দিলাম তো? একদম ঠিক। সো আরেকটা জিনিসও বলতে চাই, দ্যাট সার্ভাইকাল ক্যান্সার ইজ আ ডিজিজ মেইনলি ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ। যেটা দেখি যে আমরা এখন ডেভেলপড কান্ট্রি যেটা ওয়েস্টে, তাদের বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। আমরা তখন সেখানে সার্ভাইকাল ক্যান্সারটা আমাদের এখানে বেশি ডমিনেন্ট। হোয়াট আর দ্য রিজনস সেটা আমরা ডিসকাস করব। কেন ম্যাম, মানে বেড়ে যাওয়ার কারণটা কি? সার্ভাইকাল তো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, টিকা দেওয়াটা শুরু হয়ে গেছে। সার্ভাইকাল ক্যান্সার ইজ কজড বাই আ ভাইরাস। বাই নাও আমি এক্সপেক্ট করি যে সবাই এটা জানে। ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। বাট আমি তো একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। আমি তো অ্যাপোলোতে বসে থাকি, মাই ওয়ার্ক প্লেস। সো ওটা একটা টার্সিয়ারি সেন্টার। আর আমার কাছে এখনো পেশেন্ট এরকম আসে ইন্ডিয়া থেকে কিংবা তোমার গ্রামীণ অঞ্চল থেকে, যারা এই বিষয়ে এখনো জানেন না যে একটা ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। এই সচেতনতার অভাব। এক হচ্ছে যে সচেতনতা অভাব, 2 নম্বর হচ্ছে জানলেও অনেক মানুষ এটাকে অ্যাফোর্ড করতে পারছে না এক একটা ভ্যাকসিনের ডোজের দামটা। যারা অনেক একটু লোয়ার স্ট্র্যাটাতে, তারা হয়তো ভাবে যে না, এটার দাম অনেক বেশি, আমরা নিলে কি সত্যিকারের এরা কোনো ইয়ে হবে। সো এই দুটো ফ্যাক্টর মেইন। আচ্ছা, তো আমরা এই চ্যানেল মাধ্যমে, যেটা আপনারা খুব ভালো কাজ করছেন, যে এটা তো সবাই দেখবে। আশা করি যে এই চেষ্টায় কি থ্রু দিস চ্যানেল, ভায়া দিস চ্যানেল, উই আর এবল টু এডুকেট অনেক লোকেদের আজকে সচেতনতাটা যাতে আসে। কারেক্ট। আচ্ছা ম্যাম, এই সার্ভাইকাল ক্যান্সার যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এটা কি ধরনের সমস্যাটা নিয়ে যদি একটু বলেন। সার্ভাইকাল বলতে গেলে তার মানে হচ্ছে যে আমাদের জরায়ুর নিচের অংশটা। আচ্ছা, সার্ভিক্স মানে নেক। তো জরায়ুটা যখন থাকে আমাদের এরকম গ্লোবুলার থাকে, আর তার নিচে একটা রাস্তা থাকে যেটা দিয়ে অফকোর্স বেবি বেরোয় সব। সো নিচের অংশটা সার্ভিক্স, যেটা আমরা নিচের দিক দিয়ে আমরা পরীক্ষা করার সময় দেখতে পারি ডাক্তাররা, ওই মুখটাকে আমরা বলি সার্ভিক্স, জরায়ুর মুখ। আর ওখান থেকে ক্যান্সার হলে আমরা সার্ভাইকাল ক্যান্সার বলি। 90%, 85 to 90% অফ অল সার্ভাইকাল ক্যান্সার আর কজড বাই আ ভাইরাস। তার মানে একটা ইনফেকশন থ্রুতে ক্যান্সার হচ্ছে। এই জিনিসটা যদি লোকেরা জানে, তাহলে লোকেরা বুঝতে পারবে যেটা আমরা কি করে প্রিভেন্ট করতে পারি। সো প্রিভেনশনটা নিয়ে এটা আরেকটা টপিক অল টুগেদার, যে মানে দেয়ার ইজ আ ভ্যাকসিন ফর দিস। অ্যান্ড যেরকম আমরা টিবির ভ্যাকসিন না নিলে টিবি হয় না, তো বুঝতে পারছেন যে একটা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন নিলে একটা ক্যান্সার হবে না। সো ইট ইজ সাচ আ প্রিভেন্টেবল ডিজিজ। তো তাই জন্য আমরা আজকাল উই আর সো মাচ ইন্টারেস্টেড, মানে হাউ টু প্রিভেন্ট দিস ক্যান্সার। যদি আমাদের কাছে কোনো ইয়াং গার্লস আসে, তাদেরকে আমরা, কোনো মা আসলো, তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার মেয়ের কি মেয়ে আছে বাড়িতে, তাহলে মেয়েকে আপনি ক্যান্সারের ভ্যাকসিন দিয়েছেন। এইভাবেই উই আর ট্রাইং টু ইনক্রিজ দ্য রিচ। যদি কোনো মেয়ে আসলো যে এখন ইয়াং, যার বিয়ে হতে যাচ্ছে, অন্য কোনো কারণ নিয়ে আসলো আমার কাছে, ব্লিডিং নিয়ে আসলো কিংবা কনসিস্ট হয়েছে নিয়ে আসলো,
তবুও তাদেরকে আমরা জিজ্ঞেস করি আপনি কি ভ্যাকসিনটা নিয়েছেন, ভ্যাকসিনটা নিলে খুব ভালো হতো, এইভাবেই আমরা বলতে পারি। একদম। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম যে কথাটা বললেন যে ভ্যাকসিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ভ্যাকসিনেশনটা যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই ক্যান্সারটাকে প্রতিরোধ করা সম্ভব। ম্যাম আমরা এই সিমটমস গুলো নিয়ে আলোচনা করব, তবে তার আগে আপনি যে ভ্যাকসিনেশনের কথা বলছেন, কোন এজ গ্রুপের মধ্যে ভ্যাকসিনেশনটা দেওয়া যায়? এটা আমরা সাধারণত বিফোর দ্য সেক্সুয়াল ডেবিউ, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা হয়, ইট ইজ ট্রান্সমিটেড সেক্সুয়ালি। তো অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, বিয়ের পরে হোক কি একটা রিলেশন শুরু করার পরে হোক, 80 to 90% পিপল এই ভাইরাসটাতে আক্রান্ত হতে পারে। এটা কমন, এটা হবেই হবে এরকম না। কি বোঝার কোনো উপায় রয়েছে? কোনো বোঝার উপায় নেই, কিন্তু আমাদের ইমিউনিটিটা খুব স্ট্রং। ইমিউনিটি থ্রুতে হেলদি লোকেদের 90% পিপল লোকেদের এটা নিজে নিজেই ইমিউনিটি থ্রুতে উইদিন 1 or 2 ইয়ার্সে চলে যায়, ইনফেকশনটা চলে যায়। কিন্তু ওই যে বাকি রইলো যারা 10-15% যাদের পারসিস্টেন্ট থাকলো ইনফেকশনটা ওভার এ লং পিরিয়ড অফ টাইম, লাইক 10-20 ইয়ার্স, ওই তখন ভাইরাসটা কি করে, যদি রিকারেন্ট ইনফেকশন হচ্ছে বারবার করে, তো কাদের এই ইনফেকশনটা হওয়ার চান্স বেশি? যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, যারা সেক্স ওয়ার্কার, যাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়েছে এবং অনেকগুলো বাচ্চা, যাদের ইমিউনিটি খুব কম, যারা এই ভাইরাসটাকে নিজের ইমিউন সিস্টেম দিয়ে বের করতে পারছে না, কাদের ইমিউনিটি কম হবে? যাদের এইচআইভি আছে, যারা স্টিরয়েডস নিচ্ছে ফর আ লং টাইম, লাইক কারো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, রিনাল ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট, তারা স্টিরয়েডে আছে, তো স্টিরয়েডস ডিক্রিজ আর ইমিউনিটি, এইচআইভি ডিক্রিজেস আর ইমিউনিটি। সো স্মোকিং ভেরি ইম্পর্টেন্ট, স্মোকিং ডিক্রিজেস দ্য ইমিউনিটি। তাই জন্য আমরা বলি টু অ্যাভয়েড স্মোকিং টু প্রিভেন্ট সার্ভাইকাল ক্যান্সার। সো এই জিনিসগুলো যদি আমরা মেনে নিতে পারি, হেলদি মানে মেনস্ট্রুয়েশন যেটা আমাদের গ্রামের অঞ্চলে ওই জায়গাটা সব পরিষ্কার রাখতে পারি, ইনফেকশন গুলো পেলভিক ইনফেকশন প্রিভেন্ট করতে পারি, দ্যাট ইজ মোর অ্যাসোসিয়েটেড উইথ, মানে তাহলে তো ইনফেকশনটা যাবেই না, তাই না? সো নিজেকেই ঠিক রাখতে লাগে। একদমই। আমরা সাধারণত কোন এজ গ্রুপের মহিলারা এই ভ্যাকসিনটা নিতে পারে? না ভ্যাকসিন নিতে পারবে? আপনি তো বললেন যে যে কোনো এজ গ্রুপ সেক্সুয়াল, হ্যাঁ, যে না যে কোনো এজ গ্রুপ বলতে আমি ওটা ঠিক আনসার করিনি। সো এই সব জিনিস শুরু হওয়ার আগে ভ্যাকসিনটা নেওয়া উচিত। আচ্ছা, তাহলে কি হয়, এবার টিবির ভ্যাকসিন ফর এক্সাম্পল, কি টিবি হওয়ার পরে নিলে কোনো লাভ আছে? না তো। সিমিলারলি বিফোর ইউ স্টার্ট your marriage or relation with somebody to take the vaccine, তাহলে তার প্রোটেকশন ফর সার্ভাইকাল ক্যান্সার ইজ 90%, আর প্রি সার্ভাইকাল যে আমাদের ইনফেকশন গুলো হয় CIN2 CIN3, তার অলমোস্ট 100% প্রোটেকশন দেয়। অ্যান্ড দিস প্রোটেকশন উইল লাস্ট অ্যাটলিস্ট 15 to 20 ইয়ার্স, এটা আমরা জানি। অ্যান্ড এক এক সময় এক্সপার্টরা তো বলে যে লাইফ লং লাস্ট করতে পারে, বাট অ্যাজ পার স্টাডিজ আমরা জানি অ্যাটলিস্ট 15 ইয়ার্স তো প্রোটেকশন দেয়। আচ্ছা আমরা সেক্ষেত্রে যাদের মানে এই এজ গ্রুপটার মধ্যে একটা বিশেষ এজ গ্রুপে আমি ধরছি, তারা এই এজ গ্রুপে ভ্যাকসিনেশন করেনি, তারা কি ভবিষ্যতে করতে পারবেন? করতে পারবেন, বিয়ে হয়ে গেছে, করতে পারবেন, সন্তান হয়ে গেছে, করতে পারবেন। আমাদের যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, উই হ্যাভ 100 সাবটাইপস, হ্যাঁ, মোর দেন 100 সাবটাইপস। তো এবারে যেরকম কোভিড ভ্যাকসিনের কি হচ্ছিল, ভ্যাকসিনের পরেও অনেকগুলো স্ট্রেন, যেটা আপনি বলেন স্ট্রেনটা চেঞ্জ করে করে আবার কোভিড হচ্ছিল, সিমিলারলি এরকম প্যাপিলোমা ভাইরাসেরও অনেকগুলো স্ট্রেন আছে। এবারে আমাদের যে ভ্যাকসিন গুলো তৈরি হয়েছে, সবচেয়ে উন্নতম ভ্যাকসিন এখন 9টা স্ট্রেন কভার করে, নোনাভ্যালেন্ট বলি 9টা স্ট্রেন। ধরো একজন মানুষের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হয়েছে, দে মে বি হ্যাভিং ওয়ান স্ট্রেন বাট নট অল দ্য স্ট্রেন। তাই জন্য আমাদের দেশে যেখানে কিংবা ডেভেলপিং কান্ট্রিজে বলে যে আপ টু 45 ইয়ার্স আপনি ভ্যাকসিনটা নিতেই পারেন, কিন্তু যারা আনম্যারিড হয়ে যে সেফটিটা পেয়েছে, প্রোটেকশনটা থাকবে, এটা একটু কমে যাবে, একটু তো কমে যাবে, তবে নেওয়া যায়। কিন্তু ওটা হেলথ কেয়ারের সাথে রেকমেন্ডেশনে নেই, হেলথ কেয়ার ওয়ার্কার মানে আমাদের সাথে কথা বলে আমরা তখন ওনাদেরকে বুঝিয়ে দিই যে মোটামুটি এজ গ্রুপ 40 থেকে 45 দিন নেওয়া যায়। আচ্ছা ম্যাম, মানে সাধারণত কোন এজ গ্রুপে গিয়ে এই ওই তো 25 ইয়ার্স এর আগে আপনি ভ্যাকসিন, মানে কাদের ক্ষেত্রে এটা ধরা পড়ে, কোন এজ গ্রুপে গিয়ে সাধারণত? সো সার্ভাইকাল ক্যান্সার, ওই যে বললাম আগে তো ইনফেকশন হয়, ইনফেকশনটা যদি পারসিস্ট করলো দ্যাট টেকস অ্যানাদার 20 ইয়ার্স, তো আফটার 30 ইয়ার্স টু 45 ইয়ার্স এটা ধরা পড়ে সাধারণত। ইনফেকশনটা শুরু হয়, পুরো ক্যান্সার হতে অত টাইম লাগে। অ্যান্ড আ ভেরি স্মল সাবসেট অফ পিপল যারা লেটার অন ইনফেকশনটা পায়, তাদের মেনোপজের পরেও হয়। তো ওই যে আমি মেনোপজের পরে যদি ব্লিডিং হয়,
তাহলে আমাদের সার্ভাইকাল ক্যান্সার আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার দুটোই রুল আউট করতে লাগে। সো স্মল সাবসেট অফ লোকেদের মেনোপজের পরেও ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। মানে মেনোপজের পরে ব্লিডিং হওয়াটা মানে একটা খুব হাই রিস্ক ফ্যাক্টর যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে, নট যে আছে, চেক আপ করে দেখতে লাগে। আর কি কি সিমটম সাধারণত দেখা যায় ম্যাম? ইনিশিয়াল স্টেজে তো সামটাইম সিমটম হবেই না, লোকেরা ভাববে যে আমাদের ইনফেকশন আছে আর কিছু না, ইনফেকশনের ট্রিটমেন্ট করবে, তো মোস্ট অফ দেম গো আনডিটেক্টেড, কোনো সিমটম হয় না। মেইন যাদের যখন সিমটম হওয়া শুরু হয় সেটা হচ্ছে অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, এটা একটু আলাদা। পিরিয়ড, দুটো পিরিয়ড হয়ে গেল, হঠাৎ করে পিরিয়ডের মধ্যেখানে স্পটিং হচ্ছে, ঠিক আছে, পিরিয়ডের মধ্যেখানে ব্লিডিং হওয়া, কিংবা রিলেশন রাখার পরে, পার্টনারের সাথে রিলেশন রাখার ঠিক পরে ব্লিডিং হওয়া, সেটাকে আমরা পোস্ট কয়টাল ব্লিডিং বলি। আচ্ছা। আর যে ডিসচার্জটা হচ্ছে একটা অ্যাবনর্মাল, খুব বাজে গন্ধ, একটা ফাউল স্মেলিং ডিসচার্জ হওয়া, তল পেটে প্রেশার কিংবা পেন হওয়া, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, এগুলো তো সব লেটার স্টেজেস। আর যখন ক্যান্সারটা স্প্রেড করে তখন তো তোমার ইউরিনের প্রবলেম হতে পারে, হ্যাঁ, কনস্টিপেশন আর এগুলোর প্রবলেম হতে পারে, লাংসে চলে গেলে তখন আরো সমস্যা। বাট ইনিশিয়াল স্টেজ হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ, যেটা বারবার করে ইনফেকশন হচ্ছে, ঠিক হচ্ছে না, স্মেলিং, আর ইন বিটুইন ব্লিডিং হচ্ছে, পিরিয়ডস এর বিটুইন ব্লিডিং হচ্ছে, হঠাৎ হঠাৎ করে যখন তখন ব্লিডিং হওয়া। একদম। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম দুটো বিষয়ের উপর খুব মানে ফোকাস করলেন, সেটা হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে ভ্যাকসিনেশন, কেন ভ্যাকসিনেশনটা জরুরি এবং কোন এজ গ্রুপের মধ্যে ভ্যাকসিনেশন দিলে, কাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন দিলে সেটা খুবই এফেক্টিভ, এবং একই সঙ্গে কিন্তু ম্যাম এটাও উল্লেখ করে দিলেন যে আপ টু 45 ইয়ার্স অবধি কিন্তু এই ভ্যাকসিনেশনটা করা যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রাথমিক লক্ষণ, মানে কোন কোন ধরনের উপসর্গ দেখলে আপনার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেই বিষয়েও কিন্তু আলোচনা করা হলো। তাই দর্শকদের উদ্দেশ্যে বলছি, বাড়িতে যখন কন্যা সন্তান থাকে যদি, বা আপনার নিজের শারীরিক ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেবেন, অযথা রোগটাকে কিন্তু একেবারেই ফেলে রাখবেন না। ম্যাম এবার একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, যে এই রোগটার সঙ্গে প্যাপ স্মিয়ার টেস্ট, এটার কথা খুব শোনা যায়, কি ব্যাপারটা? সো আমরা বলি প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন মিন্স যে আমরা প্রথমত থেকে আমরা কি করে এটা প্রিভেন্ট করছি, ভ্যাকসিনেশন। তারপরে নেক্সট স্টেপটা কি, যদি একটা মানুষের ভ্যাকসিনেশন হলোই না, আমরা এখন কি করে ডিটেক্ট করতে পারি যে পেশেন্টের সার্ভাইকাল ক্যান্সারের কোনো লক্ষণ আছে কিনা, ওদিকে যাচ্ছে কিনা। আমার কাছে যদি একটা পেশেন্ট এসে বললো যে আমার এরকম রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, কিংবা আমার ইন বিটুইন ব্লিডিং হচ্ছে পিরিয়ডে, কিংবা আমার সেক্সের পরে ব্লিডিং হচ্ছে, তখন আমরা পেশেন্টকে খাটে শুইয়ে একটা স্পেকুলাম, মানে একটা চামচের মতন জিনিস দিয়ে রাস্তাটা দেখে আমরা জরায়ুর মুখটা দেখি। জরায়ুর মুখ থেকে তখন আমরা একটা জেনারেল একটা স্মিয়ার এরকম ভাবে নিয়ে ওটাকে একটা গ্লাস ফ্রেমের উপর দিয়ে প্যাথোলজিস্ট যেটা দেখে সেটাকে আমরা প্যাপ স্মিয়ার বলি, যে স্মিয়ার করলাম ওটা স্মিয়ার। ওই স্মিয়ারে কি হয়, সার্ভিক্সের থেকে আমরা স্মিয়ারটা নিলাম, তাহলে ওই সেলস গুলো ভাইরাসটা ঢোকার পরে ওই সেলসটাকে তো অ্যাবনর্মাল করে দেয়, ওই অ্যাবনর্মালিটিটা ধরা পড়ে প্যাপ স্মিয়ারে। ইটস আ মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস, প্যাথোলজিস্ট দেখে, এন্ড দেখার পরে ওই স্টেজে আমরা ধরতে পারি যে এখনো ক্যান্সার হয়নি, ওই স্টেজটাকে আমরা প্রি ক্যান্সারাস লিশন বলি। ওই স্টেজে যদি ধরা পড়ে তখন আমরা কল্পোস্কোপ বলে একটা ম্যাগনিফাইং ইনস্ট্রুমেন্ট আছে, যেটাকে আমরা ফোকাস করে সার্ভিক্সটাকে ভালো করে দেখতে পারি। যদি ওরা বলে যে প্যাপ স্মিয়ার অ্যাবনর্মাল, তখন আমরা এই কল্পোস্কোপটা দিয়ে ভালো করে দেখে ওখান থেকে একটা ছোট্ট বায়োপসি নিয়ে একদম কনফার্ম করতে পারি কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা ম্যাম, এই যে টেস্টটার কথা বলছেন, এটা কি খুব পেইনফুল টেস্ট? কোনো ব্যথা হয় না, পেশেন্ট জানতেও পারবে না, জাস্ট শুয়ে থাকলে একটা স্পেকুলাম দিলাম। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিনেশনের পরেও প্যাপ স্মিয়ারটা নিতে হয়, কারণ এই যে বললাম 90% প্রোটেক্টিভ, ইটস নট 100%। সো ইভেন আফটার ইউ হ্যাভ টেকেন দ্য ভ্যাকসিন, রেকমেন্ডেশন হচ্ছে যে প্যাপ স্মিয়ারটা অ্যারাউন্ড 30 ইয়ার্স অফ এজ থেকে এভরি 3 ইয়ার্স করে যেতে হবে। আচ্ছা, এভরি 3 ইয়ার্স। সাম গাইডলাইন্স বলে 25 ইয়ার্স, সাম গাইডলাইন্স বলে 30 ইয়ার্স, বাট ওই 25 to 30 ইয়ার্স এভরি 3 ইয়ার্স আপ টু দ্য এজ অফ 65 ইয়ার্স করতে লাগে, খালি যদি প্যাপ স্মিয়ার করা হয়। যদি প্যাপ স্মিয়ার ছাড়া আরেকটা অন্যতম টেস্ট আছে এইচপিভি ডিএনএ, মানে আমরা ডাইরেক্টলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডিএনএটা ডিটেক্ট করছি যে এই পেশেন্টের আছে কি না সার্ভিক্সে। এইচপিভি ডিএনএ টেস্টটা কি এখানে হয় কলকাতায়? অফ কোর্স, চারিদিকে। আচ্ছা, তো এইচপিভি ইনস্টেড অফ প্যাপ স্মিয়ার আমরা যদি শুধু এইচপিভি ডিএনএ নিলাম, ওই সেম স্মিয়ারটা নিয়ে আমরা পাঠিয়ে দিলাম, ওটা জেনেটিক টেস্টিং এ যায়,
প্যাপ স্মিয়ার থেকে ওটার দাম একটু বেশি, কিন্তু ওই টেস্টে যদি বেরোলো যে না এনার ক্যান্সার নেই, তাহলে রেকমেন্ডেশন হচ্ছে যে 5 বছর অবধি আর কিছু করতে হবে না, 5 বছর পরে। সো অফকোর্স এইচপিভি ডিএনএ টেস্টিং এ সুপেরিয়র, কিন্তু সব জায়গায় তো পাওয়া যায় না। ধরুন আপনি টাউনে গেলেন কিংবা গ্রামীণ অঞ্চলে গেলেন যেখানে এটা অ্যাভেলেবেল নেই, সেখানে এখনো আমরা প্যাপ স্মিয়ার করেই আমরা দেখে তারপরে চিকিৎসা করি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই যে ম্যাম প্যাপ স্মিয়ার টেস্টের কথা বলেন, সেটা কিন্তু প্রত্যেক 3 বছর অন্তর, যদি বয়স 25 থেকে 30 এর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এটা করা উচিত। 25-30 এর বয়স থেকে শুরু করে 65 ইয়ার্স অবধি, ওয়ান্স এভরি 3 ইয়ার্স। একদম, মানে এই 25 থেকে 30 বছরটা যাদের শুরু করতে হবে, তাদের থেকে শুরু করে একদম মানে আপ টু 65 অবধি এই টেস্টটা এভরি 3 ইয়ার্স। আচ্ছা ম্যাম, যাদের ধরুন বায়োপসির পর ক্যান্সার বেরোলো রিপোর্টে, কিভাবে ট্রিটমেন্ট করে? আবার ডিপেন্ড করে যে পেশেন্টের বয়স কত, পেশেন্ট এখন কি চায়। পেশেন্ট কি চায় যে ওনার প্রেগনেন্সি হয়নি, এখন উনি প্রেগনেন্সিটা চান, ইউট্রাসটা ফেলতে পারবেন না, সেটা আছে। যদি পেশেন্টের বয়স ইন বিটুইন, যে ওনার ডেলিভারি হয়ে গেছে, তার ট্রিটমেন্ট আলাদা। যার যে প্রেগনেন্সি চায় তার ট্রিটমেন্ট আলাদা। যার আবার সবকিছু হয়ে গেছে, মেনোপজের পরে হলো, তার ট্রিটমেন্ট আলাদা। সো ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি আমরা করতে পারি, যেখানে আমরা ইনিশিয়ালি যদি খুব প্রি ক্যান্সারের স্টেজে ধরা পড়ে তখন খালি ওই অংশটাকেই বাদ দিয়ে দিলে, দের আর 3 ওয়েজ। একটা হচ্ছে থার্মাল অ্যাবলেশন, মানে আমরা ওটাকে হিট ওয়েভ থেরাপি দিয়ে ওই জায়গাটাকে আমরা ডিস্ট্রয় করে দিই। সেকেন্ড হচ্ছে কোল্ড ওয়েভ, মানে ক্রায়োথেরাপি। সো ঠান্ডা দিয়ে ওই জায়গাটাকে ইয়ে করে দিই, একদম ডিস্ট্রয় করে দিই। আর লাস্ট হচ্ছে যে আমরা ওই জায়গাটা পুরো তুলে নিয়ে আসলাম এরকম স্কুপ করে, আমরা ওটাকে লিপ কিংবা লেটস বলি, যেখানে আমরা একটা কোনাইজেশন করে একটা কোণের মতন বের করে দিই ফ্রম দ্য সার্ভিক্স। সো এই 3টে করে তো আমরা ইউট্রাসটা বাঁচালাম, এটা একদম প্রি ক্যান্সার স্টেজে। একদম। সো দ্যাট ইজ ইন দ্য ইনিশিয়াল, তাই তো বলছে ইনিশিয়াল স্টেজে ধরা পড়লে, প্রি ক্যান্সারে এখনো ক্যান্সারে যায়নি, আমরা পুরো জিনিসটা বাঁচিয়ে দিলাম। এবার যদি ক্যান্সারে চলে গেল তখন তার ট্রিটমেন্ট আলাদা। একদমই। এই ক্যান্সারের ট্রিটমেন্ট করার পর আবার কি রেকার করতে পারে? ওই তো সব ক্যান্সারই একই জিনিস, যদি ইউ গেট আ ক্যান্সার ট্রিটেড ইন দ্য আর্লি স্টেজ, তার রিকারেন্স চান্সটা খুব কম থাকে। কিন্তু যদি লেট স্টেজে, যে কোনো ক্যান্সার আপনি যদি লেট স্টেজে ট্রিটমেন্ট করবেন, তার রিকারেন্স চান্সটা একটু বেশি থাকে। তো আমরা ইন ক্যান্সার উই অলওয়েজ স্পিক অ্যাবাউট 5 ইয়ার সার্ভাইভাল। 5 ইয়ার সার্ভাইভালটা কত? অফকোর্স যাদের স্টেজ 1 কি যারা প্রি ক্যান্সারেস, তারা ফলো আপে থাকে, আর এবং আমরা বলে দিই যে পুরো যদি কোন মার্জিনটা ফ্রি, পুরোটা আমরা বের করে দিয়েছি, তাহলে তো পেশেন্ট সেরে গেল। একদম, তাহলে তো আর মানে হওয়ার চান্সটা সেরকম না। কিন্তু যদি কারো ক্যান্সার অলরেডি হয়ে গেছে, অনেক জায়গায় ছড়িয়ে গেছে, সেই পেশেন্টের আবার আলাদা যে আমাদেরকে ফলো আপে রাখতে লাগে, ট্রিটমেন্টের পরে ফিরে না আসে। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? এই আর কি, যে অ্যাওয়ারনেসটা যেটা আমরা বললাম, যে একটা হচ্ছে যে আপনার ভ্যাকসিনেশন, সেকেন্ড হচ্ছে আপনার প্যাপ স্মিয়ার, এই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে। এইচপিভি ডিএনএ, এই জিনিসগুলো মাথায় রেখে যখন আপনার অ্যাবনর্মাল ডিসচার্জ, ইনফেকশন হচ্ছে, ফার্স্ট অফ অল স্মোকিংটা করা উচিত না, হেলদি হাইজিন মেনটেন করা উচিত, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স না, দ্যাট ইজ অলসো আগেনস্ট। তো এই জিনিসগুলো আমরা যত নিজেকেই ঠিক রাখি ততই আমরা প্রিভেন্ট করতে পারি। আর যদিও আমাদের কোনোদিন ধরা পড়লো কি লাগলো যে না আমার কোনো একটা অসুবিধে আছে, তখন আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এন্ড এইচপিভি ভ্যাকসিনেশন ইজ ম্যান্ডেটরি ফর এভরিবডি। সেটা করলে ক্যান্সার ফ্রি, অ্যাটলিস্ট সার্ভাইকাল ক্যান্সার থেকে ফ্রি থাকতে পারেন। একদম। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সারের কারণ থেকে শুরু করে ট্রিটমেন্ট প্রসিডিওর এবং কিভাবে এই ক্যান্সারটাকে দূরে রাখা সম্ভব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। সকলে কিন্তু ভ্যাকসিনেশনের উপর ভীষণভাবে জোর দিন। তাই সকলকে বলবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে আপনারা আক্সপ্রিপেয়ার টেলিমেডিসিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনারা সরাসরি ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার। নমস্কার।